ওকে, আচ্ছা, ইলেকট্রন বিন্যাস গত ক্লাসেও আলোচনা করা হয়েছে। আজকে ইলেকট্রন বিন্যাসের আর দুইটা নিয়ম, ব্যতিক্রমী নিয়ম আমরা আজকে দেখাবো। পলির বর্জন নীতি, আব্বাও নীতি, হুন্ডের নীতি, এই নীতিগুলো ইলেকট্রন বিন্যাসের সেটা কমপ্লিট করা অলরেডি হয়ে গেছে। তো এই নীতিগুলোর পাশাপাশি আমাদের আরও দুটা নীতি আছে ইলেকট্রন বিন্যাসের। আমরা উদাহরণ দুটো লিখে ফেলছি, দুইটা নীতির, শুধু মুখে বলে দেব নীতি দুইটা। গত ক্লাসে অলরেডি টাচ করা হয়েছে। একটা হচ্ছে হাফ ফিল্ড নীতি আর একটা হচ্ছে ফুল ফিল্ড নীতি, অর্থাৎ অর্ধপূর্ণ ফিল্ড আর একটা হচ্ছে পরিপূর্ণ ফিল্ড। হাফ ফিল্ড আমরা অলরেডি দেখাই ফেলছি গত ক্লাসে। চারটা পারমাণবিক অরবিটাল SPDF। আমরা জানি S অরবিটাল 2টা ইলেকট্রন খায়, P 6টা ইলেকট্রন, D 10টা, F 14টা। যদি S অরবিটাল 2টার জায়গায় 1টা পায়, P যদি 6টার জায়গায় 3টা পায়, D যদি 10এর জায়গায় 5 পায়, F যদি 14টার জায়গায় 7 ইলেকট্রন পায়, তাহলে এই অবস্থাগুলো হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা। আর যদি S অরবিটাল 2টা, P 6টা, D 10টা, F 14টা, মানে যা ধারণ করতে পারে তা যদি পুরোপুরি পেয়ে যায়, সেটা হচ্ছে পরিপূর্ণ অবস্থা। এই অর্ধপূর্ণ আর পরিপূর্ণ স্বাভাবিক নিয়মেই হয়ে যাবে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, যেমন এগুলো এমনিতেই হয়ে যাবে, ইলেকট্রন নিতে নিতে এমনিতেই এরকম হবে, এরকম হবে। কিন্তু কিছু ক্ষেত্রে, যেমন D5, আর D4, D5 এমনিতেই হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় D অরবিটালে যখন 4টে ইলেকট্রন ঢোকে, তখন অধিক সুস্থিতির জন্য পাশের অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে D4টা D5 হয়ে যায়। অর্থাৎ D4টা যদি কায়দা কৌশল করে D5 হতে পারে, তাহলে এই অবস্থায় মোলটার ইলেকট্রন বিন্যাস অনেকটা সুস্থিতি অর্জন করে। আর আমরা জানি সুস্থিতি অর্জনই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মূল নীতি। যেহেতু মোলগুলো স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, সেহেতু আমরা ওই স্থিতিশীলতা আনার জন্য D4কে অনেক সময় D5, পাশের অরবিটাল থেকে ইলেকট্রন নিয়ে D5 করে ফেলব। এই যে স্বাভাবিকভাবে D4 থেকে D5 হবে, কিন্তু অস্বাভাবিকভাবে D4টাকে D5 আমরা বানাই নিতে পারি। তখন এই অবস্থার এটার নাম হচ্ছে ব্যতিক্রমী অর্ধপূর্ণ ফিল্ড। ঠিক একইভাবে D10, স্বাভাবিক নিয়মে D অরবিটালে একটা একটা করে ইলেকট্রন যেতে যেতে D9 যখন হবে, তখন এইটার থাকিয়া D10 অধিক স্থিতিশীল, যার ফলে আমরা এখানেও 10 হওয়ার আগেই
পাশের ইলেকট্রন থেকে আমরা একটা ইলেকট্রন নিয়ে D9টাকে ডিটেন করে ফেলি। D9টা কিন্তু এমনিতেই ডিটেন হবে পরের মোলটাতে। যে মোলে D9 আসবে তার নিচে যে মোলটা আছে ওই মোলটার যদি ইলেকট্রন বিন্যাস টানি তাহলে আমাদের অটোমেটিক্যালি সেটা ডিটেন হবে। কিন্তু কিন্তু আমরা অনেক সময় অধিক স্থিতিশীলতার জন্য D9টাকে পাশের অরবিটাল থেকে একটা ইলেকট্রন হাওলাত করে বা আমরা নিয়ে D9টাকে ডিটেন করি। এই একটু বড় আচ্ছা, এই অবস্থায় D9টা যে ডিটেন হবে তখন এটা হচ্ছে ব্যতিক্রমী পরিপূর্ণ ফিল্ড। তো এই দুইটা নিয়মই কিচ্ছু নাই। তো D4টা কখন D5 হবে, D9টা কখন ডিটেন হবে, আমরা দুইটা উদাহরণ নিয়ে ফেলছি। আমরা সেখানে হাইলাইট করলেই আমরা বুঝতে পারবো আর কি যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কাকে বলে বা উদাহরণ কি। তো এখানে হাফ ফিল্ডের সংজ্ঞা হচ্ছে ডি অরবিটাল যখন স্বাভাবিকভাবে D4 স্বাভাবিকভাবে D4 হওয়ার পর যখন ইলেকট্রন নিয়ে যখন পাশের অরবিটাল থেকে ইলেকট্রন নিয়ে D5 গঠন করে তখন এই নিয়মটা হচ্ছে হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ ফিল্ড নিয়ম। এবং D9 অরবিটাল ডি অরবিটাল যখন 9টি ইলেকট্রন এমনিতেই পেয়ে যায় তখন অধিক সুস্থিতির জন্য পাশের অরবিটাল থেকে আর একটা ইলেকট্রন নিয়ে এই অবস্থাতেই সে ডিটেন অর্জন করে। এই নিয়মটাকে পরিপূর্ণ ফিল্ড বা ফুল ফিল্ড নিয়ম বলে। দেখি কিভাবে D4 D5 হয় আর কিভাবে D9 D10 হয়। এই যে 4 নং কক্ষপথ পর্যন্ত আমি লিখলাম। 4 নং কক্ষপথে 4টে অরবিটাল আসবে। 4 নং কক্ষপথে 4টে অরবিটাল 4s 4p 4d 4f। কিন্তু আমার ইলেকট্রন আছে 24টা, অত দূর পর্যন্ত লাগবে না, এই জন্য শুধু 4 নং রাস্তার 4s পর্যন্ত লিখে রাখলাম। এখানে আমরা জানি এস 2টা খায় 2টা দিয়েছি, পি 6টা খায় 6টা দিয়ে ফেলছি। এখানে যে কটা ইলেকট্রন দেওয়া হয়েছে 24 পুরোতে আর যা লাগে আমরা এগুলোতে দেব। একটু দেখে নেই, 2 2 4 6 10 দিয়ে 12, 12 6 18, 18 আর 2 20। আমার ইলেকট্রন আছে 24টা, তাহলে হাতে থাকলো আমার 4টে ইলেকট্রন, তাহলে 3d4। ক্রোমিয়াম পরমাণুটার ইলেকট্রন সংখ্যা 24টা এবং পর্যায় সারণীর 24 নম্বর ঘরে আছে। এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি টানতে যায় তাহলে আমার এই রকম রূপ দাঁড়ায়। এই যে এখানে ডি অরবিটালে 4টে ইলেকট্রন ঢুকছে এমনিতেই স্বাভাবিক নিয়মে, কিন্তু D4 যেহেতু D5-এর খুব কাছাকাছি সেহেতু ক্রোমিয়াম এই অবস্থায় থাকবে না, কারণ D4 কম সুস্থিতিশীল। কম সুস্থিতি, এই জন্য একটু অধিক সুস্থিতি আনার জন্য, যেহেতু মৌলগুলো সবসময় সুস্থিতি চায়, সেহেতু এই D4টা পাশের 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে D4টা D5 হবে। আর D5 হওয়া মানেই এটা হচ্ছে অর্ধপূর্ণ নিয়ম।
তাই এই অবস্থায় এস অরবিটাল পরিপূর্ণ, এই যে দুইটা খায় দুইটাই আছে পরিপূর্ণ, কিন্তু D4 পরিপূর্ণ তো নয়ই, বরং অর্ধপূর্ণ নয়। কিন্তু আমরা যদি এই গঠনটাকে এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে যদি 3d5 আর 4s1 করি, তাহলে এটাও অর্ধপূর্ণ, এটাও অর্ধপূর্ণ। তাহলে এই অবস্থায় অর্ধপূর্ণ অর্ধপূর্ণ এই অবস্থায় এই মোলটা অধিক সুস্থিতি অর্জন করে, যার ফলে ক্রোমিয়াম সাধারণ ইলেকট্রন বিন্যাসে D4 পাশের অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে D5 অর্জনের মাধ্যমে বেশি সুস্থিতি অর্জন করে। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা হবে তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে এইটা। এটা হচ্ছে অর্ধপূর্ণ ব্যতিক্রমী অর্ধপূর্ণ নিয়মের উদাহরণ। ঠিক একইভাবে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে অর্ধপূর্ণ নিয়মে একটাই আসে। 1 থেকে 30 পর্যন্ত যে পদার্থগুলো আছে পর্যায় সারণীতে, তাদের ইলেকট্রন বিন্যাসগুলো যদি আমরা টানতে যাই, তাহলে একটা মাত্র মৌলের বেলাতেই আমরা ক্রোমিয়ামের অর্ধপূর্ণ নিয়ম ব্যতিক্রমী নিয়ম আমরা খুঁজে পাই। এখানে আর কোনো মৌল নাই। এবার ক্রোমিয়ামের পরে যে আছে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ মৌল। এই ম্যাঙ্গানিজ মৌল যেহেতু পরের মৌল, সেহেতু তার ইলেকট্রন সংখ্যা 25। যেহেতু 25, তাহলে D4টা কিন্তু এমনিতেই D5 হয়ে যাবে। তো এটা হচ্ছে অর্ধপূর্ণর সাধারণ নিয়ম, আর এইটা হচ্ছে ব্যতিক্রমী অর্ধপূর্ণ নিয়ম। ম্যাঙ্গানিজ 25টি ইলেকট্রন, 2 2 4 10 12 6 18, 18 দিয়ে 20 আর 5, 20টা যাওয়ার পর হাতে আরও 5টা ইলেকট্রন থাকে। তাহলে D5 এখানে এমনিতেই পাঁচটা পেয়ে যায়। অর্থাৎ এটা হচ্ছে অর্ধপূর্ণর সাধারণ নিয়ম। এখানে আরও একটু ক্লিয়ার করা যায়। স্বাভাবিকভাবে অর্ধপূর্ণ হওয়ার আগেই ডি অরবিটাল কোনো এক সময় অস্বাভাবিকভাবে অর্ধপূর্ণ হয়ে যায়। সেটি হচ্ছে ব্যতিক্রমী অর্ধপূর্ণ নিয়ম। একই ভাষায় একই রকম আমরা পরিপূর্ণ যে ফিল্ড আছে সেইখানে প্রয়োগ করব, একই রকম ভাষা। উদাহরণটা হচ্ছে কপার 29 নম্বর ঘরে আছে, অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যা 29। এই 29টি ইলেকট্রন আমরা দেওয়ার জন্য 4 নং কক্ষপথের যে অরবিটালগুলো, তার প্রথম অরবিটাল 4s সেই পর্যন্ত নিয়ে রাখছি। 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস এই 4s পর্যন্ত লিখলেই চলবে। 4p 4d 4f এগুলো লেখা লাগবে না, কারণ অতগুলো ইলেকট্রন আমাদের এখানে নাই, যার ফলে ওই ঘরগুলো এমনিতেই ফাঁকা থাকবে। তো দেখা যাচ্ছে এখানে আমাদের ইলেকট্রন গেছে 10 দিয়ে 12 6 18, আমাদের হাতে এখনও ইলেকট্রন আছে 11টা। আমরা জানি এস অরবিটাল 2টা খায়, এই 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে হাতে থাকলে 9টা। তাহলে ডি অরবিটালে স্বাভাবিকভাবে এমনিতেই 9টা ইলেকট্রন ঢোকে। এইটা এই অবস্থায় কম সুস্থিতি, কারণ এইটা পূর্ণ ফিল্ড হলেও এইটা কিন্তু অর্ধপূর্ণও নয়, আবার পরিপূর্ণও নয়। তাহলে এই অবস্থায় কম সুস্থিতিশীল। এই কারণে কপার পরমাণু বা মল সুস্থিতি অর্জনের জন্য
তারা এই অবস্থায় না থাকিয়া কিভাবে থাকে, এইখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এটা 10 করে আর এটা 1 করে। 1 হলে এস হয় অর্ধপূর্ণ, এটা হয়ে যায় পূর্ণ। তাহলে একটা অর্ধপূর্ণ আর একটা পূর্ণ, তাহলে এই অবস্থায় কি হবে, অধিক সুস্থিতি অর্জন করবে। এই জন্য কপারের আসল ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই যে 3D 9 আছে, এখান থেকে একটা ইলেকট্রন নেব, তাহলে 3D 10 আর 4s 1। এই অবস্থায় কপার মোল D10 হওয়ার আগেই D10 হয়ে যায়। এই নিয়মটাকেই পরিপূর্ণ ব্যতিক্রমী পরিপূর্ণ ফিল্ড নিয়ম বলে। তাহলে কপারের মেন ইলেকট্রন বিন্যাস হবে এইটা, আর ক্রোমিয়ামের মেন ইলেকট্রন বিন্যাস হবে এইটা। তাহলে কপারের পরে আছে জিঙ্ক মোল, এর ইলেকট্রন সংখ্যা 30। যখন আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করব, যেহেতু 30টি ইলেকট্রন জিঙ্কের, সেহেতু এই জায়গায় এখানে 2টা দেওয়ার পরেও এখানে আমাদের হাতে আরও 10টা থাকে, তখন 3D এমনিতেই 10 হয়ে যায়। ওই নিয়মটা হচ্ছে পরিপূর্ণ ফিল্ডের সাধারণ নিয়ম। তাহলে সংজ্ঞা অর্ধপূর্ণ ফিল্ড পরিপূর্ণ ফিল্ড কাকে বলে? খুব সহজ জিনিস। যখন একটা ডি অরবিটাল অর্ধপূর্ণ না হয়েই পাশের অরবিটাল থেকে ইলেকট্রন নিয়ে অর্ধপূর্ণ করে, তখন ওই নিয়মকেই ডি অরবিটালের ব্যতিক্রমী অর্ধপূর্ণ নিয়ম বলে। আবার পরিপূর্ণ ফিল্ড নিয়ম, যখন ডি অরবিটাল অস্বাভাবিকভাবে D9কে D10 করে, তখন সেই নিয়মটাকে ব্যতিক্রমী পরিপূর্ণ ফিল্ড নিয়ম বলে। তাহলে ইলেকট্রন বিন্যাসের আজকে এই 2টা নিয়ম, এর আগে পাউলি, আব্বাউ এবং হুন্ডের নীতি পড়ানো হয়েছে। তাহলে মোটামুটি ইলেকট্রন বিন্যাস শেষ। বইয়ের মধ্যে অনেক মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। ইলেকট্রন বিন্যাসের সূত্রটা খালি মুখস্থ করতে পারলেই, আর কার শক্তি কম কার শক্তি বেশি N+L সূত্র দিয়ে যদি আমরা জানতে পারি, তাহলে সবগুলো মৌলেরই আমরা ইলেকট্রন বিন্যাস টানতে পারবো। তবে তোমরা যদি 1 থেকে 30 পর্যন্ত এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করো, আমার মনে হয় যথেষ্ট তোমাদের জন্য হবে। তারপরেও অনেক মৌলের আমাদের ইলেকট্রন বিন্যাস টানতে হবে, মানে সেগুলো একটু বাছি বাছি দেখব। যেমন আমাদের সিলভার আছে, সোনা আছে, ল্যান্থানাইট মোল আছে, অ্যাক্টিনাইট মোল আছে, থোরিয়াম আছে, প্লাটিনাম আছে, তারপর সীসা প্লাম্বাম বা লেড সেইটা আছে। এরকম আমাদের লুটিশিয়াম আছে, তারপরে ইউরেনিয়াম আছে। এই মৌলগুলো ইলেকট্রন বিন্যাস আমরা তারপর মার্কারি আছে, টিন আছে। এই মৌলগুলো ইলেকট্রন বিন্যাস যদি আমরা টানা শিখতে পারি, তাহলে আমাদের জন্য রসায়ন অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে ইলেকট্রন বিন্যাস এখানে মোটামুটি শেষ। তোমরা বই থেকে দেখে নিবা। এইটা পেজ 30। পেজ 30, 31 এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের বইয়ের মধ্যে পাতা। তোমরা এগুলো দেখে নেবে। আমরা এখন পড়াবো পারমাণবিক ভর। পারমাণবিক ভর প্রত্যেকটা পদার্থকে যদি প্রতীক দ্বারা লিখি, তাহলে ওদেরকে আবার ফের একটা করে পরমাণুও বলা হয়। এই পরমাণুর যে ভর তাকে বলে পারমাণবিক ভর। অর্থাৎ সংজ্ঞায় যদি আমরা যাই, পারমাণবিক ভর কোনো পদার্থের মধ্যে না, কোনো পরমাণুর মধ্যে সংশ্লিষ্ট যে পদার্থ আছে তার পরিমাণটাই হচ্ছে পারমাণবিক ভর।
ইংরেজিতে বলা হয় অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস, MASS মাস। তাহলে পরমাণুর ভর 118টা মৌলিক পদার্থ আছে পর্যায় সারণীতে, প্রত্যেকটা পদার্থেরই ভর আছে সিঙ্গেল অবস্থায়, ওইটাই হচ্ছে তার পারমাণবিক ভর। তো এই পারমাণবিক ভর এটাকে প্রকাশ করা হয় আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে। আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে। তাহলে পরমাণুর ভর সংজ্ঞাটা গেল, যেমন দেই 1.008, এটাকে আমরা 1 ধরে ফেলি, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ভর 1। এরকম হাইড্রোজেনের ভর 1, কার্বনের ভর 12, নাইট্রোজেনের ভর 14, ক্লোরিনের ভর 35.5। পর্যায় সারণীতে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক পদার্থগুলো যখন ইংরেজি অক্ষর দ্বারা প্রতীক আকারে লেখা শিখব, তখন পাশাপাশি ওদের যোজনী আর ওদের ভরগুলো আমরা মুখস্থ করে নেব। বইয়ের মধ্যে আছে ভর কোথায়, প্রত্যেকটা মৌলের ভর কিভাবে কোথায় দেওয়া আছে আমরা ওটা দেখে নেব, যোজনীয় দেওয়া আছে সেটাও দেখে নেব, প্রতীকগুলো আমরা লেখা শিখব বা আমরা জানব। এই ভরগুলো যখন বাইর করা হয়েছে, তখন একটা নির্দিষ্ট পদার্থ অর্থাৎ আদর্শ পদার্থ ধরে তার ভরের সাপেক্ষে আর একটা পরমাণু ভর নির্ণয় করা হয়েছে। এমনি এমনি আমরা পাই নাই, একটা মৌলের আগে একটা ভর বের করে ওটাকে আমরা আগে আদর্শ ভর হিসেবে ধরছি। এই আদর্শ ভরকে সাথে নিয়ে এর উছিলায় আর একটা মৌলের ভর আমরা বের করতে পারি। এভাবেই ভরগুলো বের করে পর্যায় সারণীতে দেওয়া আছে চার্টের মধ্যে কার ভর কত। তো এই ভর আমরা যদি সংজ্ঞায় যাই, আরও ভালো সংজ্ঞায়, তাহলে 2 ধরনের সংজ্ঞা আছে। একটা হচ্ছে বিজ্ঞানী জল ডাল্টনের সংজ্ঞা, যাকে ডাল্টনীয় সংজ্ঞা বলে, আর একটা হচ্ছে আমাদের আধুনিক মতবাদে পারমাণবিক ভরের সংজ্ঞা। এই সংজ্ঞা দুইভাবে আসবে, অর্থাৎ 2টে স্কেল থেকে আসবে, একটা হাইড্রোজেন স্কেল থেকে আর একটা হচ্ছে কার্বন স্কেল থেকে। তা হাইড্রোজেন স্কেলে যে সংজ্ঞাটা, এটা হচ্ছে ডাল্টনের সংজ্ঞা। ডাল্টনের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যে ডাল্টন মধ্যে কোনো একটা মৌলের পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণু ভরকে যদি হাইড্রোজেন পরমাণু ভর দিয়ে ভাগ করি, তাহলে যে ভর পাওয়া যাবে সেই ভরটাকে বলা হচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর। এটা হাইড্রোজেন স্কেল দিয়ে বিজ্ঞানী জন ডাল্টন দিয়ে গেছে। আর একটা হচ্ছে কার্বন স্কেল। কার্বন স্কেল মতে পরমাণুর ভর আমরা বের করব
এই যে কার্বন স্কেল মতে কোনো পরমাণুর পারমাণবিক ভর আমরা সমীকরণ দিয়ে কীভাবে লিখব, আর এই সমীকরণ থেকে সংজ্ঞা লেখা যাবে। অর্থাৎ কোনো একটা মোলের একটি পরমাণুর ভরকে যদি আমরা কার্বন 12 আইসোটোপের পরমাণুর 12/1 ভর দিয়ে যদি ভাগ করি, তাহলে যে ভরটা পাওয়া যাবে তাকেই ওই মৌলের পারমাণবিক ভর বলা হবে বা বলা হয়। তাহলে এভাবে যদি লিখি তাহলে সেটা হবে কার্বন স্কেল মোতাবেক কোনো মৌলের পারমাণবিক ভর, আর যদি উপরেরটা লিখি তাহলে হাইড্রোজেন স্কেল মোতাবেক কোনো মৌলের পারমাণবিক ভর। এই ভরগুলো একটার সাপেক্ষে যেহেতু আরেকটার ভর বের করা হয়েছে, এই জন্য এই পারমাণবিক ভরটাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। আপেক্ষিক পারমাণবিক ভর কি? হ্যাঁ, এই যে পরমাণুর যে ভর সেটা হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভরটাকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলি। এই কারণেই বলি একটা মৌলের আদর্শ ভরের সাপেক্ষে আর একটা মৌলের ভর নির্ণয় করি বিধায় পরমাণুর পারমাণবিক ভরকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। যেহেতু ভর সমীকরণে দেখা যাচ্ছে উপরেও ভর ভাগ নিচেও ভর, যেহেতু এখানে দুইটা ভরের অনুপাত, ভাগ মানে কি অনুপাত, এখানে ভরের একক আমরা কি জানি কেজি, তাহলে এখানেও কেজি উপরে নিচে কাটা যায়, যার ফলে পারমাণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই। অনেক সময় পরীক্ষায় আসে আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন? আপেক্ষিক পারমাণবিক ভর দুইটা ভরের অনুপাত বিধায় এখানে তার একক থাকে না, এই কারণে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমরা যদি আসে তোমরা এখন লিখতে পারবে। আচ্ছা, আমরা এখন পড়ব তুল্য ভর, ইংরেজিতে বলে ইকুইভ্যালেন্ট ওয়েট। ইংরেজিটা লিখলাম, এখানে আমাদের একটু পরেই একটা সমীকরণ আসবে, সেই সমীকরণে ইকুইভ্যালেন্টের প্রথম অক্ষর ইটা আমার লাগবে, এই জন্য ইংরেজিটাও এখানে ব্র্যাকেটে লিখে দিলাম। তুল্য ভর কাকে বলে? সংজ্ঞা: তুল্য ভরের সংজ্ঞা, যে কোনো একটা মোল নেব, ওই মোলটাকে নিয়েই ভাষা সাজায়ে সংজ্ঞা দেব। যেমন একটা মোল, তাহলে কোনো একটা মৌলের যত ভাগ ভর, 1 ভাগ ওজনের হাইড্রোজেন অথবা 8 ভাগ ওজনের সংজ্ঞা: কোনো একটা মৌলের 1 ভাগ ভরের হাইড্রোজেন অথবা 8 ভাগ ভরের অক্সিজেন অথবা 35.5 এত ভাগ ভরের ক্লোরিনের সাথে যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে ওই মোলটা যে পরিমাণগুলো দিলাম সেই পরিমাণ মোতাবেক প্রতিস্থাপিত হতে পারে, তখন সেই ভরটাকেই তুল্য ভর বা ইকুইভ্যালেন্ট ভর বলে। কঠিন বলতে এখানে কিছু নাই, সহজ জিনিস। একটা মোলের যত ভাগ ভর, 1 ভাগ ভরের হাইড্রোজেনের সাথে বা 8 ভাগ ভরের অক্সিজেনের সাথে বা 35.5 এত ভাগ ভরের ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, অথবা কোনো যৌগ হতে ওই মোলটা উল্লেখিত পরিমাণে প্রতিস্থাপিত হতে পারে, সেই ভরকেই তুল্য ভর বা ইকুইভ্যালেন্ট ভর বলে।
এইবার আমরা পড়ব যৌগের তুল্য ভর। যৌগের তুল্য ভর এটা আমরা এখন একটু দেখে নেব। হ্যাঁ, মোলার কাকে বলে বুঝতে পারছে? আচ্ছা, মোলার আয়তন, মোলার আয়তন একটু পরেই আছে, আমি পড়াবো। তারপরেও যেহেতু প্রশ্নটা আসছে আগেই বলে দিই, সেটা হচ্ছে এক মোল বস্তু, মোল পড়ানো হয় নাই, এখন বুঝবে কিনা আমি জানি না, তবে যেহেতু প্রশ্ন আসছে উত্তরটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এক মোল বস্তু আদর্শ তাপমাত্রা ও চাপে যে আয়তন দখল করে তাকেই মোলার আয়তন বলে। এক মোল বস্তু আদর্শ তাপমাত্রা ও চাপে যে আয়তন দখল করে তাকেই মোলার আয়তন বলে। এই মোলার আয়তন এক মোল বস্তুর আদর্শ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার। 22.4 লিটার। এখন এখানে এক মোল বুঝতে হবে, আদর্শ তাপমাত্রা ও চাপ কি সেটা বুঝতে হবে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস শেখাবো, এনটিপি নর্মাল তাপমাত্রা ও চাপ কি সেটাও আমরা শেখাবো। পড়াটা আসবে, হয়তো আজকে পারবো কি না জানি না, তবে যেহেতু প্রশ্ন এসে গেছে উত্তরটা হচ্ছে এই। খুব সুন্দর জিনিস, যদি আমরা মোল বুঝতে পারি তাহলে মোলার আয়তন বোঝা খুব সহজ একটা ব্যাপার। যাকে আমি পড়া প্রসঙ্গে যাচ্ছি। যৌগের তুল্য ভর, আমরা একটু আগে শুধু শিখলাম তুল্য ভর, এখন শিখব যৌগের তুল্য ভর। একটা যৌগ একটা যৌগ আমরা নেব, ওই যৌগটার মধ্যে ওই যৌগটা নিলে ওই যৌগটার একটা ভর থাকবে। একটা যৌগের যত ভাগ ভরের মধ্যে, একটা যৌগের যত ভাগ ভরের মধ্যে 1 ভাগ ভরের হাইড্রোজেন, অথবা হাইড্রোজেন বাদ দিয়ে এরকম সক্রিয় আর একটা সমতুল্য, হাইড্রোজেনের সমতুল্য আর একটা মৌলের এক তুল্য ভর যদি উপস্থিত থাকে বা বর্তমান থাকে বা প্রেজেন্ট থাকে, তাহলে সেই ভরটাকেই যৌগের তুল্য ভর বলে। এটা খুব সহজ সংজ্ঞা। যেমন আমরা উদাহরণ দেই, দেখো HCl যৌগে হাইড্রোজেন আছে, তাহলে এই যৌগটার একটা ভর আছে, মোটের উপর একটা ভর আছে। তা আমরা বলছি কোনো একটা যৌগের যত ভাগ ভরের মধ্যে 1 ভাগ ভরের হাইড্রোজেন থেকে, তা হাইড্রোজেনের ভর একটু আগে লিখে দিচ্ছিলাম, ভর কত? 1 ভাগ ভরের হাইড্রোজেন থাকে, অথবা এটা যদি না থাকে, এখানে যদি অন্য একটা মোল যদি থাকে, সেই মোলটা আবার এরই তুল্য হতে হবে, এরই সমতুল্য, সক্রিয় হইতে হবে, তুল্য হইতে হবে। তখন ওই ভরটাকেই আমরা বলবো এখানে যৌগের তুল্য ভর। তাহলে HCl, এটার নাম হচ্ছে HCl, HCl এর ভর কত? সমান 1, আর ক্লোরিনের ভর এখানে লিখে দিয়েছিলাম একটু আগে 35.5, তাহলে 36.5, তাহলে 36.5 এত ভাগ ভর, এখানে এর ভরটা হচ্ছে 36.5। তাহলে এত ভাগ ভরের মধ্যে কতটুকু ভরের হাইড্রোজেন আছে? 1 ভাগ ভরের। তাহলে এখানে আমরা যদি হাইড্রোজেন না পাই, যদি অন্য একটা মোল পাইতাম, তাহলে সেই মোলটা হাইড্রোজেনের পরিবর্তে সমতুল্য পরিমাণ একটা সক্রিয় মোল যদি এক তুল্য ভর উপস্থিত থাকে, তাহলে তাকে এই যৌগের তুল্য ভর বলে। তাহলে এখানে আমরা তুল্য ভর কীভাবে বুঝবো? এখানে আমরা তুল্য ভরটা আগের সংজ্ঞা তো এটা দেওয়া যাইতো, তুল্য ভর এই যৌগটাই এখানে দেওয়া যাইতো। তাহলে এর তুল্য ভর হচ্ছে 36.5। তুল্য ভরের মধ্যে উদাহরণ এটা দেওয়া যাবে। এবার যৌগের
তুল্য ভর। আমরা যদি যৌগের তুল্য ভরে যাই, তাহলে এটাই এই যৌগটার তুল্য ভর আসবে এত। এখন যেহেতু তুল্য ভর, যোগের তুল্য ভর শিখছি, এখন এই তুল্য ভরকে আমরা আর একটা টার্মে আমরা শিখবো, সেটা হচ্ছে 1 গ্রাম তুল্য ভর কি। 1 গ্রাম, 1 গ্রাম তুল্য ভর। তুল্য ভর যা শিখছি, ওই তুল্য ভরটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তুল্য ভরটাকে গ্রামে যদি আমরা প্রকাশ করতে পারি, তাকে বলবো আমরা 1 গ্রাম তুল্য ভর। উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন হাইড্রোজেনের তুল্য ভর কত? 1। এইটাকে গ্রামে প্রকাশ করব, তাহলে হবে 1 গ্রাম। তাহলে হাইড্রোজেনের তুল্য ভর হচ্ছে কত? 1। গ্রামে প্রকাশ করলে হবে 1 গ্রাম। তাহলে এই 1 গ্রামটি হচ্ছে 1 গ্রাম তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের 1 গ্রাম তুল্য ভর সমান 1 গ্রাম তুল্য ভর। হাইড্রোজেনের তুল্য ভর 1 গ্রামে নিয়ে গেছে, তাহলে 1 গ্রাম। আচ্ছা, এইটা আমরা, আমার মনে হয় তাহলে হাইড্রোজেনের গ্রাম তুল্য ভর সমান 1 গ্রাম এই যে হাইড্রোজেনের গ্রাম তুল্য ভর, এই যে হাইড্রোজেনের গ্রাম তুল্য ভর সমান 1 গ্রাম তুল্য ভর হাইড্রোজেন। ঠিক একইভাবে সোডিয়াম কার্বনেটের উপরেরটা হাইড্রোজেনের গ্রাম তুল্য ভর সমান 1 গ্রাম তুল্য ভর হাইড্রোজেন। আর একটা উদাহরণ দিই, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের গ্রাম তুল্য ভর সমান, এই যৌগটার তুল্য ভর দাঁড়াবে এই নিয়মে 106। 106, কিন্তু আমরা খানিক আগে বলছিলাম হাইড্রোজেন না থেকে যদি অন্য কোনো সক্রিয় মূল থাকে, তাহলে হাইড্রোজেনের সমতুল্য হইতে হবে। তাহলে সেই অনুযায়ী এখানে আছে 2, তাহলে সমতুল্য করতে গেলে কত হবে? 1 বাদ যাবে, 1 থাকবে। তারপরে 2 দিয়ে এর ভরটাকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে যা পাবো সেটাই হবে তার সেটাই হবে 1 গ্রাম তুল্য ভর সোডিয়াম কার্বনেট। অর্থাৎ তাহলে সোডিয়াম কার্বনেটের গ্রাম তুল্য ভর সমান 106, 2টা ভাগ করলে 53। তাহলে 53 গ্রাম। তাহলে এটা হচ্ছে 53। তাহলে সোডিয়াম কার্বনেটের তুল্য ভর, ওটাকে আমি গ্রামে নেব। সোডিয়াম কার্বনেটের তুল্য ভর, গ্রাম তুল্য ভর, সোডিয়াম কার্বনেটের গ্রাম তুল্য ভর, এইটা তুল্য ভর এটা পাইছি। হ্যাঁ, তাহলে কত? 53। এটাকে গ্রামে নেব, তাহলে 53 গ্রাম। সোডিয়াম কার্বনেটের গ্রাম তুল্য ভর সমান 53 গ্রাম। এইটাই হবে 1 গ্রাম তুল্য ভর, 1 গ্রাম তুল্য ভর সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এরপর আমরা পড়ব আণবিক ভর। আণবিক ভর, অণুর যে ভর, একটা অণুর যে ভর, সেই ভরটাকে বলা হয় আণবিক ভর। যেমন
হাইড্রোক্লোরিক অ্যাসিড অণুর ভর। তো অণুতে বিভিন্ন পরমাণু থেকে পরমাণু ভরগুলো যদি যোগ করে নিই সেটাই হবে আমার আণবিক ভর বা অণুর ভর। তাহলে হাইড্রোজেনের ভর কত 1, ক্লোরিনের ভর কত 35.5, তাহলে যোগ করলে কত হয় 36. ফোন দিছিল নাকি? না ফোনটা বাজলো যে, ফোন দিছিল। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট খবর। হ্যাঁ এইটা যে আমাকে জানা লাগবে। হ্যাঁ ওটা জানিয়ে তারপর। হ্যাঁ আচ্ছা, এই 1 মিনিট আর 1 মিনিট। আণবিক ভর, এই ভরটাও দুইভাবে ভাগ করবো। 1 হাইড্রোজেন স্কেল দিয়ে, 2 কার্বন স্কেল দিয়ে। এই অণুর ভরও দুইভাবে আমরা বের করতে পারবো। একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল দিয়ে, একটা হচ্ছে কার্বন স্কেল দিয়ে। আমরা যদি হাইড্রোজেন স্কেল দিয়ে অণুর ভর বের করতে যাই তাহলে আমরা লিখবো আগের মতোই, কোনো একটা অণুর ভর সমান সমান কোনো একটা অণুর ভর, তাকে বলে আণবিক ভর। এই আণবিক ভর দুই ভাগে বের করা যায়, একটা হাইড্রোজেন স্কেল দিয়ে আর একটা হচ্ছে কার্বন স্কেল দিয়ে। তাহলে আণবিক ভর সমান সমান হাইড্রোজেন স্কেল মোতাবেক উপরে লিখবো একটা অণুর ভর ভাগ একটা হাইড্রোজেন পরমাণুর ভর। এই দুইটা ভরকে ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে ওই অণুর ভর। এটা হাইড্রোজেন স্কেল দিয়ে। আর কার্বন স্কেল দিয়ে আগের মতোই, কার্বন স্কেল মোতাবেক আণবিক ভর সমান সমান একটা অণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের পরমাণুর 12/1 ভর। যদি আমরা ভাগ করতে পারি তাহলে যে ভরটা পাবো সেটা হবে আণবিক ভর। তাই কার্বন 12 আইসোটোপের 12/1 একটা পরমাণুর 12/1 যে ভর, এইটাকে বলা হয় 1 ডাল্টন। আবার একে সংক্ষেপে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট। তাহলে অনেক সময় পরীক্ষায় আসতে পারে 1 ডাল্টন কাকে বলে, অ্যাটমিক মাস ANU সংক্ষেপে। এক ডাল্টন বা AMU কাকে বলে? কার্বন 12 আইসোটোপের পরমাণুর 12/1 যে ভর, সেই ভরটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, এখানে ভরগুলো আসবে হাইড্রোজেনের 1, তাহলে 2, সালফার হচ্ছে 32 যোগ অক্সিজেন হচ্ছে 16, 4টে আছে, 16 × 4, তাহলে 2 যোগ 32 যোগ 4 16 64, তাহলে এটা হচ্ছে 98। তাহলে সালফিউরিক অ্যাসিড একটা অণু, এই অণুটার ভর হচ্ছে কত 98। কিন্তু এইখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। এখানেও ওই 2টা ভাগ দিলে আমার কত আসবে 49। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর, তাহলে এটার তুল্য ভর সমান সমান 49। তা আজকে এখানেই থাকবে। আর তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে 49, দিয়ে দিচ্ছি উত্তর। তা ঠিক আছে, আজকে এখানেই, আগামীতে দেখা হবে।